দেখেন, আমি খুবই ছোট মানুষ। আপনার প্রশ্নটা অনেক গভীর। আপনার এই প্রশ্নের উত্তরটা আমি কিভাবে দিলে জনগণ বুঝবে আমি জানি না। আমি সোহেল তামজিদ হিরো, স্বাগত জানাই দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে এসএফটিভির নিয়মিত আয়োজন জনতার জিজ্ঞাসা অনুষ্ঠানের পক্ষ থেকে যারা আমাদের অনুষ্ঠানটি দেখছেন এবং শুনছেন। সম্মানিত দর্শক, আজ এমন একটা সময় আমরা এসএফটিভির স্টুডিওতে এমন একজন রাজনীতিবিদকে উপস্থিত করেছি আমাদের আমন্ত্রণে, যিনি সাড়া দিয়ে আসছেন। যেহেতু নির্বাচন আর মাত্র 2 দিন পরেই, অর্থাৎ আজকে 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ সকাল 8টায় বাংলাদেশের জনসাধারণের সেই কাঙ্ক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং নির্বাচনের কার্যক্রম অর্থাৎ প্রথম যে কাজটি সেটা হলো ভোট গ্রহণ। 12 ফেব্রুয়ারি সকাল 8টা থেকে শুরু হবে। যেহেতু নির্বাচনের প্রচারণা আজ থেকে বন্ধ, সেক্ষেত্রে মাঠে ময়দানে আর নির্বাচন নিয়ে কথা বলার আর কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে আজকে এসএফটিভির মাধ্যমে সরাসরি লাইভ প্রোগ্রামে আমরা আজকের জনতা জিজ্ঞাসার অনুষ্ঠানের যিনি আমন্ত্রিত অতিথি, ওনার সাথে একটু আপনাদেরকে পরিচয় করে দিই। তিনি হচ্ছেন আলমডাঙ্গা উপজেলার কৃতি সন্তান। রাজনৈতিক পরিচয় বলতে যেটা বোঝায় সেটা হলো চুয়াডাঙ্গা জেলা যুব দলের প্রাথমিক শিক্ষা ও গণশিক্ষা বিষয়ক সহ সম্পাদক ও আলমডাঙ্গা জাতীয়তাবাদী প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক। এবং আরেকটি পরিচয়, উনি একজন বিশিষ্ট সমাজসেবক, হাসিবুল হক লিপু। আসসালামু আলাইকুম। সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। নির্বাচনের মাঠে সারাদিন পরিশ্রম করলেন, নিরলস পরিশ্রম করে খুব ক্লান্ত দেখেই মনে হচ্ছে। আর সেই মাঝে আমাদের আমন্ত্রণে অতিথি হিসেবে আপনি আসলেন, এজন্য আপনাকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাকেও ধন্যবাদ। সাথে সাথে এসএফটিভির সকল কলাকৌশলী এবং এসএফটিভির পরিবারকে অসংখ্য ধন্যবাদ। এসএফটিভির শ্রোতা দর্শকদেরকেও আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। তো আজকে যেহেতু 10 তারিখ, 12 ফেব্রুয়ারি নির্বাচন, সেই ক্ষেত্রে যেহেতু আনুষ্ঠানিকভাবে তো প্রচারণা আজকে থেকে বন্ধ, তো দীর্ঘ সময় ধরে এই ভোটের মাঠে থাকলেন। ভোটের মাঠে থেকে যেহেতু জাতীয়তাবাদী দলের একজন দায়িত্বশীলের জায়গা থেকে আপনি নির্বাচনের মাঠে একেবারে ডোর টু ডোর গেছেন, আমরা যতটুকু দেখেছি এবং বিভিন্ন তথ্যে আমরা দেখলাম গণমাধ্যমেও, যে লিপু যুবদল কেন্দ্রিক তাদের লোকজনকে নিয়ে একেবারে ডোর টু ডোর কাজ করে যাচ্ছেন। তো ভোটের মাঠ থেকে আসলে কি অভিজ্ঞতা অর্জন করলেন এবং কি বুঝতে পারছেন আগামী নির্বাচনে? ধন্যবাদ। আসলে যেটা বলছেন যে আমি যুবদলকে নিয়ে কাজ করছি, আমি আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, আমি তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেখার সৌভাগ্য হয় নাই, তবে বেগম খালেদা জিয়াকে ছোটবেলা থেকে দেখছি। তার অনুপ্রেরণাটা আমাদেরকে খুবই অনুপ্রাণিত করছে। সেই হিসাবে রাজনীতির সাথে সম্পৃক্ত। খুবই অল্প সময় হয়েছে আমাদের নেত্রী প্রয়াত হয়েছেন, আমরা নেত্রীর মাগফিরাত কামনা করি। ইলেকশন আসলে যদি বলতে গেলে, আমি মাঠে আগেও অনেকগুলো ইলেকশনে আমি নিজে গেছি, নিজে কাজ করছি, আমার ভাইও ইলেকশন করছে, জাতীয় পর্যায়েও ইলেকশনে অনেকগুলো দেখছি। তবে এবার যেন আমার কাছে মাঠের স্বতঃস্ফূর্ততাটা কিছুটা ঘাটতি মনে হয়েছে, যে মানে মানুষের যে উল্লাসটা নির্বাচনে আগে, মানে এটা হয়তো অনেকে বলবে না, তো আমরা যেভাবে ইলেকশনে আগে দেখে অভ্যস্ত, এটা কি কোনো কারণে হতে পারে। তবে তারপরেও আশা আছে, আমরা আমাদের দলীয় এবং সাধারণ জনগণ মনে হয়েছে যে আমাদের একটা কাঙ্ক্ষিত ফল এই ইলেকশনে আসবে, এটা যতটুকু আমি মাঠ পর্যায়ে গেছি। আর যেটা যুবদল বললেন, আসলে যুবদল হিসেবে আমি, আমার বিএনপি কাজ করছে পুরা উপজেলাতে, পুরা এই এক আসনে। আমার কাছে কেন মনে হয়েছে যে যেহেতু আমাদের সিনিয়র নেতৃবৃন্দ এখন যথেষ্ট, তারা পরিপক্ক নেতৃবৃন্দ আছেন, তারা কাজ করছেন, সেখান থেকে আমার কাছে একটু মনে হয়েছে যে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ এবং ছাত্রদল যুবদলের সাথে বয়সের কারণে কিছুটা একটু ঘাটতি থাকতে পারে। আমি জাস্ট ওই ঘাটতিটা নিজে উপলব্ধি করে ঘাটতিটা পূরণ করার জন্য আমি এই ছাত্রদেরকে বা যুবকের সাথে নিয়ে আমি সেই জায়গাটা একটু জাস্ট মূল দলের সাথে আমি অগ্রণী ভূমিকা রাখছি, আর কিছু না। মূল স্পিরিটটা নিয়েই আপনি ভোটের মাঠে কাজ করছেন। যেহেতু দীর্ঘ সময় পরে আপনারা বলছেন যে একটা সুষ্ঠু নির্বাচন হতে যাচ্ছে, জনগণের আবেগ এবং উৎকণ্ঠার জায়গাটুকু যেটা বললেন যে ওইভাবে পরিলক্ষিত হচ্ছে না, কেন? না, আসলে হয়েছে কি, দীর্ঘ 17 বছর 17 বছর বাংলাদেশের
ইলেকশনটা খুবই একটা মানে পচা ইলেকশন হয়েছে বিগত সরকারেরগুলোর সময়। আর ইলেকশন মানেই মানুষের ভিতরে একটা আতঙ্ক হয়ে গেছে। এটা আমি যে কথা কিছুক্ষণ আগেই আপনাকে বলছি যে সেই আনন্দ সেই উৎফুল্লতা কেন নেই, কারণ মানুষ ইলেকশন আসলেই একটা তার ভয়, ইলেকশন মানেই তার একটা অবিশ্বাস মানুষের ভিতরে ছড়াই গেছে। এই কালচারটার থেকে বের হওয়ার জন্য এই ইলেকশনটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এরপরে দেখবেন মানুষের স্বতঃস্ফূর্ত আরও বাড়বে যে আমরা ভোট আসবে, ভোটের সময় হবে, ভোটের ঘোষণা হবে, ভোট দিতে পারবো এবং বিজয়ীকে প্রার্থীকে তারা বিজয়ী করতে পারবো। এটা আসতে আমাদের এই ভোটটা আসলে দরকার। এই কারণেই এই 17 বছরের গ্যাপটা একটু এখন বোঝা যাচ্ছে মানুষের ভিতরে। তো এই যে ভীতি মনোভাব, এটা আসলে কিভাবে তৈরি হয়েছে ভোটারদের মধ্যে? এই যে নির্বাচনকে নিয়ে একটা আশঙ্কা আসলে আপনি তো জানেন যে বিগত আওয়ামী লীগ আমলে 3টা ইলেকশন হয়েছে, যেটা খুবই মানে দুর্বৃত্তায়ন ইলেকশন। সেই ইলেকশন মানেই মানুষ জানে আগের দিন ভোট হওয়া, সেই ইলেকশন মানেই আগের দিন জান মানুষের সাথে সাথে। তো সেই জায়গা থেকে তো আপনারা অনেক দিন ধরে কাজ করছেন জনগণকে উৎফুল্ল করার জন্য, তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য, নির্বাচনমুখী করার জন্য। সে ব্যাপারে তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে। তারপরে কি এই প্রশ্নটা থাকতে পারে? না, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সামনে ইলেকশনের থেকে বড় যে চ্যালেঞ্জটা দীর্ঘ লম্বা সময় আমার ধারণা মতো যেটা আমি উপলব্ধি করছি যে হ্যাঁ, ইলেকশন তো একটা সময় আমাদের হতেই হবে। আমাদের একটা বেশিরভাগ সময় গেছে যে একটা স্বৈরাচার সরকারকে এই দেশ থেকে গণতন্ত্রের পথ অতিক্রম করতে হলে একটা স্বৈরাচার সরকারকে আমাদের উৎখাত করতে হবে। যেটা জনগণের সরকার হতে হলে আগে একটা এই সরকারকে সরায়ে জনগণের সরকার নিতে হবে। তো সেই জায়গায় কি হয়েছে যে স্বৈরাচার সরকার হয়তো চলে গেছে, কিন্তু সামগ্রিক যে নির্বাচন কেন্দ্রিক রাষ্ট্র নির্বাচনের যেসব টুলসগুলো আছে এতটাই মানে দুর্বল হয়ে গেছে যে এখান থেকে আবার নতুন করে সুন্দর একটা অবস্থা তৈরি যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ এই নির্বাচনের দুর্বলতা বা মানুষের ভিতরে আতঙ্ক এটা থাকবেই। আচ্ছা আচ্ছা। এটার জন্য বিএনপি দীর্ঘ বছর কাজ করছে। বিএনপি একার কাজ নেই, এটা আরও সবাইকেই এই কাজে সম্পৃক্ত হতে হবে। তার জন্য একটা ভালো ইলেকশন এবার দরকার, একটা সরকার দরকার। এরপরে যখন আপনার রিফর্মগুলো হবে সমস্ত জায়গায়, তখন আরো ভালো মানের ভোট সামনে আমরা আশা করছেন। চুয়াডাঙ্গা 1 আসনের সবচেয়ে বড় যে উপজেলা সেটা হলো আলমডাঙ্গা। আর আলমডাঙ্গা উপজেলার অনেক ভোটার সংখ্যা আপনি জানেন। তো সেই ক্ষেত্রে আলমডাঙ্গা উপজেলাবাসী নির্বাচন নিয়ে তাদের যে ভাবনাটা তারা ভেবে রেখেছে এবং তারা চিন্তা করছে যে আগামী 12 তারিখে ভোট দিতে যাবে, সেটার কি সুষ্ঠু পরিবেশ এবং মানুষদেরকে কি উৎসাহ দেওয়ার কি সুযোগ হয়েছে বা সেটা কি সম্ভব করতে পেরেছেন যে একেবারে সকলে উৎসুক ভরে হচ্ছে নির্বাচনের মাঠে যাবেন এবং ভোট দিবেন? সেটা আসলে কিভাবে মূল্যায়ন করেন আপনারা? দেখেন, আগে একটা যে প্রশ্নটা আপনি করছেন এই প্রশ্নটার পিছনে একটু থাকবে। যেমন দল হিসাবে বাংলাদেশের সবচেয়ে বৃহৎ 2টা দল আওয়ামী লীগ বিএনপি, তারপরে তার পাশাপাশি জামাত ইসলামী এবং জাতীয় পার্টি। তো আপনি স্বভাবত যেহেতু একটা দল দেশে ম্যাসাকার করছে, তাদের প্রচণ্ড মানুষের ক্ষতি করছে, মানুষকে অনেক নির্দয়ভাবে জুলুম করছে, সেই জুলুমের ভাগে জনগণের দৌড়ে তারা পালাই চলে গেছে। তো এখন যেহেতু তারা একটা পক্ষ, তাদেরও বাংলাদেশে তো কিছু ভোট মাঠে আছে। যেহেতু তারা ভোটের মাঠে নাই, এখন ভোটটা যে বেশি পার্সেন্ট, যদিও এখন 80%-এর উপরে মাঠে ভোটাররা আমার মনে হয় ভোটারই আছে। তো তারপরেও ওই যে আমাদের যারা প্রার্থী থাকে বা বিভিন্ন রাজনৈতিক দল থাকে তাদের ভিতরে যখন প্রতিদ্বন্দ্বী বেশি থাকে তখন তাদের কাজ করার স্পৃহাটা বেশি হয়। যেহেতু এখন প্রতিদ্বন্দ্বী কমে গেছে, এজন্য দৃশ্যমান স্প্রেড একটু কম হতে পারে, কিন্তু ভিতরে ভিতরে প্রত্যেকটা দল তাদের নির্বাচন বা তাদের ভোট, যেহেতু সুষ্ঠু ভোটের আশা আমাদের সবার আছে, আমরা জানি যে কোনো ডানে বামে ভোট হবে না, ভোট আমাদের জনগণের ভোটেই ভোট। আমি সে জায়গা থেকে আপনাকে একটা প্রশ্ন রাখতে চাই, সেটা হলো আপনি আওয়ামী লীগের কথা বললেন। এই নির্বাচনকে কেন্দ্র করে যারা বিএনপি করছে অর্থাৎ জাতীয়তাবাদী দলের যারা নির্বাচন করছেন নেতা কর্মী যারা, তো ইতিমধ্যে আমরা যতটুকু শুনতে পেরেছি, জানতেও পেরেছি এবং দেখেছিও কিছু কিছু জায়গাতে, সেখানে আওয়ামী লীগের যারা একটু মাথা ধরা আছেন এবং যারা ভোটার আছেন, সাধারণ ভোটারও, তাদের কাছেও আপনারা ভোটের জন্য যাচ্ছেন এবং অনেককে নিয়ে নির্বাচনের মাঠেও কাজ করেছেন। এটা আসলে কতটুকু সত্য? আমি এই কথার যথার্থতা আপনাকে আমি মিথ্যা বলবো না। যাদেরকে আমাদের প্রোগ্রামেও যদি দেখে থাকেন বা আমাদের আশেপাশেও দেখে থাকেন, এটা তাদের নিজস্ব ব্যাপার। আমরা যে ভোট প্রার্থী, আমরা ভোটার ভোট চাচ্ছি। এই ভোট আমাদের সবার কাছে চাওয়ার অধিকার আছে,
সে বাংলাদেশের প্রতিটা নাগরিকের কাছে। জি জি। কাজেই আমরা এই ভোটের সময় আমরা প্রতিটা নাগরিকের কাছে ভোট চেতে যাচ্ছি। এই কারণে যদি আমাদের ভিতরে জামাত ইসলামী আসতে পারে, আওয়ামী লীগ আসতে পারে, আর কেউ আসতে পারে, সেটা ম্যান হিসাবে, দল হিসাবে না, আচ্ছা, আচ্ছা। আমরা এজ এ মানুষ হিসাবে, একজন ভোটার হিসাবে তার কাছে যাচ্ছি, এবং এটাই আমাদের প্রত্যাশা, তারা আমাদেরকে ভোট দিবে। এই ভোটারের যে সম্মানের জায়গাটা থেকে আপনারা হচ্ছে তাদের কাছে ভোট চাচ্ছেন এবং তাদেরকে নিয়ে কাজ করার ইচ্ছা প্রকাশ করছেন বা কাজ করছেনও, তো সেটা কি ভোটের পরে যদি আপনারা নির্বাচিত হন, নির্বাচিত হওয়ার পরে কি তাদের প্রতি যে সম্মান এবং শ্রদ্ধাবোধ নির্বাচনের জায়গা থেকে, সেটাকে পরবর্তীতে সেটা বলবৎ থাকবে, নাকি নির্বাচন শেষ হয়ে যাওয়ার পরে আবার অপছন্দের জায়গায় তারা থাকবে, কোনটা? না, এই ব্যাপারে আমি একটু বলি। আমার কথাটা আমি দলের ওন করছি না, আমার দলও আমার এই কথার দায় নেবেন, এটা আমার ব্যক্তিগত থেকে আমি আপনাকে যেটা বলতে চাই, প্রতিটা মানুষের এই দেশে বেঁচে থাকার অধিকার আছে। প্রতিটা মানুষ তার রাজনৈতিক কর্মকাণ্ড, তার মতাদর্শ নিয়ে এসে বেঁচে থাকবে। এই ক্ষেত্রে আওয়ামী লীগ হোক, যেই হোক, আমার ব্যক্তিগত আক্রোশ কারোর প্রতি নেই। আমি যেমন 15 বছর বাড়ি থাকতে পারি নাই, আমার ভাই থাকতে পারি নাই, আমি চাই না যেন কোনো আওয়ামী লীগের লোক এই পরিণতি হোক। তারা যেন সবাই মানুষের ভিতরে থাকে, তারা তাদের স্বাভাবিক জীবনযাপন, কর্মকাণ্ড পরিচালনা করতে পারে, ছেলে বাচ্চা ভাই বোন নিয়ে বাঁচতে পারে, এটা আমাদের সবার প্রতি। কেউ যদি ফৌজদারি অপরাধ করে থাকে, রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী সে তার ফৌজদারি আইনের যে বিষয়গুলো থাকবে, আইন তার নিজ গতিতে সেই কাজগুলো করবে। আমরা ব্যক্তিগতভাবে বা এত দল হিসেবে আমি মনে করি না আমাদের কারোর প্রতি, আমরা যদি কেউ আমাদের প্রতি নির্দয় আচরণ করে থাকে, আমরা তাকে ক্ষমা করে দেব, কিন্তু আমরা ব্যক্তিগতভাবে কারোর পরে কোনো ক্ষতি মানে রাজনৈতিকভাবে আসলে সকলে জায়গায় আমরা মিলে, সহাবস্থান। যেহেতু আমাদের এই আলমডাঙ্গা শহর, আমরা সবাই আত্মীয় স্বজন, ভাই বন্ধু সবাই এক। আমরা চাই যে এখানে, হ্যাঁ আমি আগেই বলছি যে কেউ যদি ফৌজদারি বা কোনো অপরাধ করে থাকে, সেটা যেন আইন শৃঙ্খলা বাহিনী দেখবে। আমরা নিজেরা কোনো ফৌজদারি অপরাধে আমরা নিব না, আমরা আইন শৃঙ্খলা হাতে নিব না। আমরা চাই সবাইকে নিয়ে এই, যেহেতু আওয়ামী লীগ হচ্ছে যে নির্বাচনে নেই, এখন যেহেতু বিরোধী দল বলেন, বিশেষ করে জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যদি আপনি বিরোধী দল বলেন, সেটা দেখা যাবে যে জামাত ইসলামী বাংলাদেশ। তো চুয়াডাঙ্গাতেও আমরা দেখছি যে দুইটা যে আসন, এখানে একটা তারাও কিন্তু ব্যাপকভাবে কার্যক্রম চালাচ্ছেন এবং ভোটারদেরও অনেক উৎসাহ দেখা দিচ্ছে। আপনি এই চুয়াডাঙ্গা জেলার বিশেষ করে এক আসনে জামাত ইসলামকে কিভাবে মূল্যায়ন করছেন? না দেখেন, আমরা তো মানে স্বাধীনতার পরবর্তী আমাদের পার্টির প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব নিজে সম্মান করে জামাত ইসলামীর আমির সাহেবকে বাংলাদেশে সাদরে রাজনীতি করা এবং তার স্বাভাবিক জীবনযাপন করার সুযোগ করে দিয়েছেন। আপদে বিপদে আমরা দীর্ঘদিন একসাথে রাজনীতি করছি। এখন ভোটের মাঠে আমাদের সাথে তাদের বিরোধ থাকতেই পারে, কারণ আমরাও ভোটের প্রার্থী, তারাও ভোটের প্রার্থী, এটা নিয়ে আমাদের সমস্যা নেই। ব্যক্তিগত পর্যায়ে আমাদের আদর্শিক ব্যাপার আর তাদের আদর্শিক ব্যাপার সবসময় দূরে। আমরা আগেও যখন তাদের সাথে জোট হয়েছে, তখনও নির্বাচন কেন্দ্রিক জোট হয়েছে, কোনো আদর্শিক না, এখনও সেম। আমাদের সাথে তাদের কোনো দূরত্ব নেই, বিবাদ নেই। আমরা আমাদের আদর্শ দিয়ে জনগণকে আমরা বোঝানোর চেষ্টা করছি যে না, তাদের আদর্শটা ভ্রান্ত, তারা তাদের যে আদর্শটা তারা গ্রহণ করছে, তারা সেটা জনগণকে যাচ্ছে। আমি মনে করি যেহেতু জামাত ইসলামী এখন বাংলাদেশের একটা সুযোগ এসেছে তাদেরকে একটা র্যাঙ্কিংয়ে সামনে আসার, তারাই প্রধান মানে রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপির, তারা যেন তাদের নৈতিক জায়গাগুলো বা রাজনীতি, যেটা ধর্ম আর রাজনীতিটাকে তারা যেন এক না করে, বরং ধর্ম একটা খুবই আমাদের যেহেতু এই জাতিগোষ্ঠীর 90% মুসলিম জাতি, এই ধর্ম আমরা যেন কোনো রাজনীতি বা কোনো ছোটোখাটো কিছু করতে যাই, ধর্মটাকে যেন বালখিল্য না করি। কাজে ধর্মটাকে খুবই সেন্সিটিভ জায়গায় রেখে সেটার মাধুর্য অনুযায়ী সবাইকে সম্মান করতে হবে। রাজনৈতিক দল হিসেবে জামাত ইসলামী তার কর্মকাণ্ড করছে, আগে যাচ্ছে, আমার পক্ষ থেকে অভিনন্দন। তারা যদি ভালো রেজাল্ট করতে পারে সেটা তাদের জন্য ভালো। তো যেহেতু হচ্ছে জামাত ইসলামী বাংলাদেশ, যতটুকু আমরা দেখেছি আর কি, যে 2023 সালেও বা 2024-এও আমরা যে অবস্থা দেখেছি, তো সেই জায়গা থেকে 5ই আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশে তাদের কর্মকাণ্ড এবং তাদের আচরণগত দিক বলেন, তাদের চলাফেরা বলেন এবং রাজনৈতিক কৌশল বলেন, সেই কৌশল দিয়ে কি তারা পূর্বে যে অবস্থায় ছিল সেই অবস্থা থেকে কি তাদের প্রোগ্রেসমেন্ট হয়েছে আপনার কাছে মনে হয়? দেখেন, আমি খুবই ছোট মানুষ, আপনার প্রশ্নটা অনেক গভীর। আপনার এই প্রশ্নের উত্তরটা আমি কিভাবে দিলে জনগণ বুঝবে আমি জানি না। পলিটিক্স ওপেন ডেস্ক, যেটা একটা কথা, রাজনীতি টেবিলে হয়, মাঠে হবে। রাজনীতিতে কখনো আপনি গোপন কোনো মিশন করতে পারবেন না, তবে গোপন পরিকল্পনা থাকে। আচ্ছা,
এই কারণে আপনি দেখেন যে বিএনপি যখনই বিগত শেখ হাসিনার সময়, শেখ হাসিনার আমলে বিগত যতগুলো প্রোগ্রাম করতে গেছে, একটা পর্যায়ে সেই প্রোগ্রামে সরকার হাঙ্গামা করছে, আক্রমণ করছে এবং আমাদের বহুত নেতাকর্মীকে হত্যা করছে, খুন গুম জখম করে জেলে ভরছে। বিএনপিকে পারত না জামাতের মতো কোনো একটা মানে আন্ডার টেবিলের থেকে বুদ্ধি পাকায় কোনো কিছু করতে। আচ্ছা। আমি এই কথা বলার অর্থ হচ্ছে যে দেখেন 5 আগস্টের পরে হঠাৎ করে জামাত ইসলামী ছাত্র শিবিরের যে কথাটা তারা ঢাকাতে বলছে যে আমরা যাদেরকে তারা পরিচয় দিয়েছে আমরা ছাত্র শিবির করি, তারা ছাত্রলীগের সাথে তাদের সরাসরি সম্পৃক্ত ছিল। আচ্ছা। এটা তাদের গুড কৌশল হতে পারে, কিন্তু পলিটিক্যাল কৌশল এটা চলবে না। কেন? তারা যখন গুপ্ত ছিল এই অবস্থায়, তখন কিন্তু ওই হেলমেটধারী, তার আগে কিন্তু হেলমেটধারী ছিল না ছাত্রলীগে। তাহলে পরে যারা হেলমেটধারী হয়েছে এবং আমাদের জনগণের বুকে অস্ত্র চালাইছে, জনগণের বুকে রক্ত ঝরাইছে, বিএনপির বিরোধী দলের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর রক্ত ঝরাইছে, এরা কারা ঝরাইছে? এখন তো আমাদের যেহেতু তাদেরই দলের ছাত্র সংগঠন কিন্তু প্রকাশ্যে বলছে যে আমরা এখন ছাত্র শিবিরে এতদিন ছিলাম এবং তাদেরকে আমরা ছাত্র লীগে দেখছি, তাহলে এই যে অপকর্মগুলো হয়েছে আমরা তো এখন ধরে নিতে পারি যে আমাদের পরে এই অত্যাচার কিন্তু তারাই চলেছে। এইটা খুব ভালো পরিকল্পনা। ইসলাম প্রকাশ্যে চলে। আমাদের রাসূল যদি মনে করতো তাহলে পারে তার প্রতি যে নির্দয় হয়েছে সেটা কি সে ইয়ে করতে পারতো না? সে কি কোনোদিন অপকাশ্যে চুরি করে কিছু করছে? কাজে ধর্ম ইসলাম এমন একটা জায়গায় এখনকার বিশ্বে আছে যেখানে চুরি করে আপনার কোনো কিছু করার সুযোগ নেই। এই বাংলাদেশে বসে যদি কোনো মুসলমান যদি বলে যে আমাকে চুরি করে ধর্ম প্রচার করতে হবে বা চুরি করে কৌশল নিতে হবে, এটা সম্পূর্ণ একটা ধোঁকাবাজ, প্রতারক আর একটা মিথ্যার পরে দাঁড়ায় আছে। এই দেশ মুসলমানের দেশ, এখানে আমি উন্মুক্ত কথা বলবো একজন মুসলমান হিসেবে। আমি কি ইন্ডিয়াতে আছি নাকি যে একজন মুসলমান সে তার কর্মকাণ্ড কথা বলতে ভয় থাকবে? কাজে এখানে আপনাকে কেন চুরি করে কোনো কিছু করতে হবে বা গুপ্তভাবে করতে হবে, আমি এটা মনে করি না। রাজনীতিটা অবশ্যই দেখার যোগ্যতা হবে। নেতা হবেন, পুলিশে ধরবে, আপনি জেলে যাবেন, আপনি ফুলের মালা দিয়ে বের হবেন, আপনার সকল কর্মকাণ্ড আপনি কৌশলে নেবেন, এটাই তো শিওর, কিন্তু সেটা গুপ্ত অবস্থায় না। এই জায়গায় আমার মনে হয় তাদেরটা তারা বুঝবে, জনগণ বুঝবে। তবে আমি রাজনীতিবিদ হিসেবে মনে করি যে না, যা কিছু হওয়া উচিত সামনাসামনি হওয়া উচিত। আপনার দৃষ্টিতে জামাত এবং বিএনপির যে গঠনতন্ত্র আছে বা আপনাদের রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জামাতের সাথে বিএনপির কোন কোন জিনিসগুলোর সাথে অসাদৃশ্য বা যেটা ঠিক মনে হয় না, যেটা বিএনপির কর্মকাণ্ডকে আপনার কাছে মনে হয় এটা সঠিক আছে বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি করার ক্ষেত্রে এই জিনিসগুলো ঠিক আছে, কিন্তু জামাতের এই জিনিসগুলো ঠিক নেই? কোন কোন জিনিসগুলা যেটা বিএনপি মনে করে যে এগুলো বাংলাদেশের জনগণের জন্য দরকার, আর যে কাজগুলা জামাত করে যেগুলো আপনার কাছে মনে হয় যে না এটা সঠিক হচ্ছে না, কোনগুলো? আমার দৃষ্টিতে যেটা মনে হয়, দেখেন আমরা বিএনপি করি বা আরো যারা লিবারেল রাজনীতি করে, আমরা মানুষের যে রাজনীতির যে আমাদের কথা যে মানুষ, অন্ন বস্ত্র, মানুষের মানে চলাচল, মানুষের শিক্ষা ব্যবস্থা, মানুষের বিদ্যুৎ, মানুষ যেন দুটো ডাল ভাত খেতে পারে, মানুষ যেন লেখাপড়া শিখতে পারে, তার নিজের মতো নিজে মানুষ হতে পারে, সে এবং একটা ইসলামী মূল্যবোধে তার জীবনটাকে ধারণ করতে পারে, এটাই হচ্ছে আমাদের মূলতন্ত্র। আচ্ছা। কারণ আমরা যে প্রকল্পগুলো নেই, আমরা যে রাজনীতিগুলো করি, তো জনগণের এই কারণেই করি। আচ্ছা। যে একটা মানুষের, আমরা যদি একটা, যেমন আমাদের প্রয়াত রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল কাটার যে প্রকল্পটা করছে, এটা কেন করছে? খালটা কেন? এটা কি একটা কথার কথা ছিল না? যখন আমাদের দেশের স্বাধীনতা উত্তর আমাদের দেশের জনগণের মানুষ, কৃষকরা তার খাদ্য সংকটে ভুগেছে প্রচুর বুঝতে, সেখান থেকে আমাদের নেতা মনে করছে যে আমি যদি এই পানিটা যদি অন্তপক্ষে মানুষের দোরগোড়ায় নিতে পারে, তারই মানুষ কি করতে পারবে? মিনিমাম হলেও সে ঘরে বসে না থেকে একটু চাষবাস করলো, নিজের বাড়ির ভাতটা খাওয়ার। কাজটা আসলে অভাবনীয় একটা উন্নয়ন বাংলাদেশের জন্য বয়ে নিয়ে আসছে। এটা কিন্তু আপনি দেখবেন যে এটা একটা অংশ, কৃষি খাতে এটা একটা অংশ। অর্থাৎ আমাদের দল, আমরা চাই যে আমাদের চাষবাস ভালো হবে, কৃষকরা উপকার পাবে, ছেলেপেলে লেখাপড়া করবে, শিক্ষা ব্যবস্থা ভালো হবে, রাস্তাঘাট ভালো হবে, মানুষ চলতে পারবে, মানুষ যেন স্বাধীনভাবে তার নামাজ কালাম পড়বে, ধর্ম পালন করবে, এটাই হচ্ছে আমাদের বক্তব্য। আমরা মানুষের উন্নয়নের জন্য কাজ করতে চাই। কিন্তু জামাত ইসলামীর যেটা দেখছি, তারা সম্পূর্ণ তারা ধর্মের ভিত্তিতে একটা রাজনীতি করে। দেখবেন তারা কিন্তু সচরাচর সবার সাথে মেশে না। আমি আপনাকে একটা ছোট কথা বলি, আমি বিএনপি করব, এর জন্য আমার বড় কোনো পরীক্ষা নিরীক্ষা দেওয়া লাগে না। আপনি কালকে যাবেন যে আমি বিএনপি যাব বা আওয়ামী লীগে যাব বা জাতীয় পার্টিতে যাব বা আরও বাংলাদেশের অন্য দলের জন্য, এটার জন্য আপনার পরীক্ষা নিরীক্ষা বা বিভিন্ন আপনাকে ডিএনএ টেস্ট করা লাগে না। আচ্ছা আচ্ছা। কেন জামাত রাজনীতি করার জন্য একটা কর্মীকে ডিএনএ টেস্ট করতে হবে কেন? আচ্ছা, আপনি আমার এই কথার উত্তর দেন। মানে রাজনীতি তো এত জটিল কিছু না। মানে ডিএনএ টেস্ট করে কি তারা রক্ত পরীক্ষার মাধ্যমে? আমি এটা একটা কথার কথা বলছি যে দেখেন যে তারা ইচ্ছা করলে তারা
এক একজন রাজনৈতিক নেতাকে তৈরি করতে চায়, রাজনৈতিক নেতা তৈরি করার জন্য কোনো আদর্শ দরকার ওই হয়। লেভেল দরকার হবে না। আচ্ছা আচ্ছা। মানে আমি যে বিএনপি করি ছোটবেলা থেকে, আমাকে তো জামাত ইসলামের মতো খুব মানে কঠিন তাদের যে নিয়ম শৃঙ্খলার ভিতর দিয়ে যেতে হয়। প্রক্রিয়া। আমি আজকে 30 বছর রাজনীতির সাথে জড়িত। আমি কি আমার দল ছেড়ে চলে গেছে, আমার আদর্শ ছেড়ে চলে গেছে? আপনি একটা কোরআন শরীফের ভয় দেখায়, একটা ইসলামের ভয় দেখায় একটা কর্মীকে ওইভাবে নিয়ে তার কাছ থেকে আপনি একই জিনিস শুধুমাত্র তার মাথার ভিতরে একটা থাকবে। তাহলে সেটাকে আপনি মনে করেন যে এটা একটা দুর্বল প্রসেস? অবশ্যই। যে এই দুর্বল প্রসেসের মাধ্যমে তো জামাত আজকে একটা ভালো অবস্থানে কিন্তু আসতে সক্ষম হয়েছে। যদি আপনারা বলেন, আমরা এতক্ষণ শুনলাম যে যেহেতু বিএনপির যে কর্মকাণ্ড দেশ ও জাতির জন্য, মাটির জন্য রাজনীতি করে, তারা তাদের রাজনীতির ভিতরে ধর্ম যুক্ত আছে, তারা ধর্মের প্রতি সম্মান বোধ করেন, তো তাদের যে আদর্শ, সেই আদর্শ ভিত্তিক আপনার যে রাজনীতিটা করেন, সেই সাথে জামাতের যে আদর্শের অমিল, যেটা যে দূরত্বটা, তো সেই আদর্শ দিয়ে কিন্তু তাদের প্রোগ্রেস হয়েছে, সেটাকে আপনি কিভাবে নেবেন? না, একদমই ঠিক না। আর জনসাধারণ কিন্তু দেখেন, ভোটের মাঠেই বলেন, যেখানেই যাবেন না কেন, আজকে কিন্তু বিএনপিকে যে দৃষ্টিতে দেখছে, জামাতকেও ছোটভাবে দেখার কোনো সুযোগ নেই। Right. জনসাধারণও কিন্তু সেভাবে নিচ্ছে। Right. তাহলে একটা পজিশনে এসে গেছে। Right. বিএনপি একটা যদিও বা বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী রাজনৈতিক দল, জামাত একটা অনেক পুরানো একটা রাজনৈতিক দল, তারা অনেকটা পিছিয়ে ছিল, কিন্তু হঠাৎ করে এমন কি হলো যে তারা বিএনপির সাথে বিট করার সক্ষমতা রাখে? আমি আপনাকে এই ব্যাপারে একটা কথা বলি। বাংলাদেশের যতগুলো, বাংলাদেশ না পৃথিবীর বুকে যতগুলো রাজনৈতিক দল আছে, আপনি যেভাবে বললেন যে সেটা আপনি একটু বোঝানোর জন্য বোঝাই, আমরা সেকুলার আমাদের রাজনীতি করি। জামাত কিভাবে তার প্রোগ্রেসিং হয়েছে দেখেন। 1991 সালে বিএনপি সরকার গঠন করছে, সেটা আওয়ামী লীগ চিন্তা করে নেই। 96 সালে আবার আওয়ামী লীগ গভর্নমেন্ট ফর্ম করছে, 2001-এ বিএনপি গভর্নমেন্ট ফর্ম করছে, 2008-এ আবার আওয়ামী লীগ করছে। এর মাঝে যদি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের পরে আপনি যদি দেখেন, বাংলাদেশে কয়েকটা অভ্যুত্থান হয়েছে। এই অভ্যুত্থানটা কিন্তু রাজনৈতিক কিছুটা স্বেচ্ছাচার। সম্মানিত দর্শক, জনতা জিজ্ঞাসার আজকের রাজনৈতিক নেতা হাসিবুল হক লিপু ভাই অনেক কথা বলছেন। আমরা আরো অনেক মূল্যবান কথা ওনার কাছ থেকে শুনবো এবং জনতার জিজ্ঞাসার উত্তর ওনার কাছ থেকে জানতে চাইবো। আমরা ছোট্ট একটা বিরতিতে যাব, তারপরে আবার ফিরে আসবো। সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। আলমডাঙ্গাবাসীর জন্য সুখবর। পশুহাট রোডে উদ্বোধন হয়েছে সুজুকি সালমান মোটরস লাক্সারি মোটরসাইকেল শোরুম। এখন এক ছাদের নিচে পাচ্ছেন সুজুকি ব্র্যান্ডের বিভিন্ন নতুন মোটরসাইকেল, দারুণ সুযোগ ও বিশেষ সুবিধা সহ। আজই চলে আসুন পশুহাট রোড, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা। যোগাযোগ 01339880255। সুজুকি সালমান মোটরস, বিশ্বাসের ঠিকানা। ধন্যবাদ দর্শক মণ্ডলী, বিরতির পর আবার ফিরে আসলাম। যারা আমাদের সঙ্গে এখনো আছেন ধন্যবাদ জ্ঞাপন করছি। জি, যেটা বলছিলেন। হ্যাঁ, যে কথা বলছি যে দেখেন, আমাদের এই রাজনীতির উত্থান পতন, মানব জীবনের সবকিছুর উত্থান পতন আছে। জি, কাজে এই যে বিএনপির কখনো কখনো কোনো ভালো মন্দ থাকতে পারে, আমরা আমাদের চিন্তা নিয়ে কাজ করি, কখনো আমাদের চিন্তা ভুলও হতে পারে, সমস্যা আসতেই পারে বিভিন্ন মানুষের। কিন্তু জামাত ইসলামের ক্ষেত্রে বিষয়টা এমন না। বাংলাদেশের জামাত ইসলামী 1971 সালে বাংলাদেশের জনগণের উপরে নারকীয় হত্যাকাণ্ড করেছে। আমাদের মা বোনকে ধরে নিয়ে পাকিস্তানি হানাদারদের হাতে তুলে দিয়েছে। আচ্ছা আচ্ছা। তাদের একটা দিকের পরে তারা কৌশল চেঞ্জ করে এই দীর্ঘ এত বছরে তারা ধর্মর পরে চলে গেছে। তারা দেখবেন যে খুবই নিরীহ মানুষজনের কাছে কোরআন শরীফ নিয়ে গিয়ে তাদেরকে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করে যেটা তারা করছে, এইটা হয়তো এখন জনগণ দৃশ্যমান মনে করছে জামাত ইসলামী এই উত্থান, আসলে কিন্তু জামাত ইসলামের উত্থান হয়নি। আচ্ছা আচ্ছা। বিএনপি, আওয়ামী লীগ বা বিভিন্ন রাজনৈতিক দল বাংলাদেশে এখনো শত প্রতিকূলতার ভিতর টিকে আছে, কিন্তু জামাত যখন জনগণের কাছে একবার যদি তাদের এই ভ্রান্ত ধারণা বা এই তাদের এই অপকৌশল ধরা পড়ে, জি জি, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল বাংলাদেশে এখনো আছে, আগামীতেও থাকবে, কিন্তু জামাত আর থাকতে পারবে না। কেন? তো এখন এই সময় আমরা একবিংশ শতাব্দীর এখন মানুষ একবিংশ শতাব্দীতে বসবাস করছি, যেখানে বিজ্ঞানের উৎকর্ষতায় আমরা উৎকর্ষিত। এই সময়ে কি কোনো ধর্মের অন্ধ কোনো কিছু দিয়ে কি মানুষকে সামনে নিয়ে আসা যায়, এবং সেটা কি সম্ভব? এখন তো আসলে ভালো মন্দ বিচার করার সক্ষমতা জনগণের আছে এবং সাধারণ মানুষের আছে।
তাহলে কি এমন কিছু করলো যে তারা জাদুর বলে কি মানুষকে তারা কন্ট্রোল করে ফেললো, যে লক্ষ লক্ষ জনতা হচ্ছে যে আপনাদের ভাষায় যেটা বলবে যে রাজাকার আলবদরদের মিটিং এ সেখানে আপনার লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি হচ্ছে, এবং জনগণ আমরা দেখতে পাচ্ছি যে ভোটের মাঠে যখন আমরা ছোট ছোট জরিপ চালিয়েছি সেখানেও দেখেছি যে প্রায় সমান সমান, কোথাও কখনো বিএনপি কোনো জায়গায় বেশি সাপোর্ট পাওয়া যাচ্ছে, বা কোথাও কখনো দেশে জামাতের সাপোর্ট পাওয়া যাচ্ছে। তাহলে এই পরিস্থিতি তৈরি করার ক্ষেত্রে জামাতের নিশ্চয়ই এমন কোনো কৌশল আছে যে কৌশল দিয়ে মানুষকে তারা বোঝাতে সক্ষম হয়েছে এবং কনভিন্স করতে সক্ষম হয়েছে তারা। ধন্যবাদ। আসলে কৌশল তো অবশ্যই আছে। কৌশলটা আমি আপনাকে একটু বলি। 1971 সালের পরে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে তার রাজনৈতিক কৌশল হারাই ফেলছে, এটা তারা দেখছে। তারপরে আবার তাদেরকে নতুন প্রজন্ম যারা এখন আছে, যেহেতু তারা তখন মুক্তিযুদ্ধ দেখি নাই, আচ্ছা আচ্ছা, তাহলে তাদেরকে যদি জামাত ইসলামী এখন যদি আমরা বলি যে তারা রাজাকার যোদ্ধাপরাধী, এটা তো বুঝবে না। এটা তারা তাদের গবেষণায় তারা রাখছে। আচ্ছা, সেই অনুযায়ী তারা এই প্রজন্মকে আপনি যে কি করছে, তাদেরকে তারা বুঝছে যে এদেরকে ধর্মের ভিত্তিতে ঘায়েল করতে হবে। আর আপনাকে আমি একটা কথা বলি যে আপনি কি একটা হিন্দু আপনি কি দেখাতে পারবেন যে বাংলাদেশে যে পরিমাণ জামাতের দলের উত্থান হয়েছে, এই তাদের কর্মী, তার ভিতরে লাখে একটা হিন্দু আছে? যে আমি মানতাম যে জামাতের এই রাজনৈতিক ইয়েতে উত্থানটা আমরা স্বীকার করতাম যদি এখান থেকে একটা খ্রিস্টান বা হিন্দু জামাতে কনভার্ট হয়ে জামাতে। তো না, ইতিমধ্যে কিন্তু দেখছেন যে একজন হিন্দু কিন্তু তাদের প্রার্থী হয়েছে। আমি আপনাকে এই জায়গায় আসি, আমি কথাটা কেন বলছি যে তারা কিন্তু কোনো বিধর্মীকে তাদের দলে কনভার্ট করতে পারে নাই। আচ্ছা, তারা কাছে মুসলমানকে। আপনাকে আমি এই জায়গায় একটা কথা বলি, আমার মতো একজন ছেলে, আমি রাজনীতি সচেতন, আমি সৌদি আরবে থাকি, আমি জানি এইসব ভণ্ডামু বাংলাদেশের এই ইসলামের এইসব কাণ্ড কারখানা এগুলো খুবই দুর্ভাগ্যজনক। এগুলোতে আমাদের ইসলাম বহুত ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইসলাম কেন আজকে এই ক্ষতির মুখে? কারণ মুসলমানরা মুসলমানদেরকে ধর্মের ভিত্তিতে আলাদা করে দিচ্ছে। আচ্ছা, কথাটা এই জন্যই বলছি যে জামাত ইসলামী তারা ধর্মের ভিত্তিতে মানুষকে তারা রাজনীতিতে দিচ্ছে। এখন আপনি যত জ্ঞানী হন আর যত বুদ্ধিমান হন, আপনি যদি দেখেন যে তাদের দলে সবচেয়ে বেশি ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হতে পারে, বা সায়েন্টিস্ট হতে পারে, এই লোকগুলাই এখন দেখছেন আপনি জামাত শিবিরের সাথে জড়িত। আচ্ছা। এটা কেন জানেন? আপনাকে কিন্তু এটাও মনে রাখতে হবে যে বাংলাদেশের সবচেয়ে মানুষ নিগৃহীত হচ্ছে অতি শিক্ষিত মানুষের হাতে। তার যত বড় বড় শিক্ষিত লোক দেখবেন, যত বড় বড় জ্ঞানী লোক দেখবেন, তাদের বাপ মারা থাকে আপনার হচ্ছে ওই ইয়েতে কি জন্য বলে যে আশ্রমে, বৃদ্ধাশ্রমে। অর্থাৎ যত ধরনের কর্মকাণ্ড আপনি বেশি খারাপে যাবেন, এটা কিন্তু উচ্চ লেভেল। এই যে লাখো কোটি টাকা ডাকাতি হয়, আপনি করতে পারবেন না, আমি পারবো। আচ্ছা, আমাদের লেভেল তো এটা না। এটা করে কারা? ওই ধনীরা, ওই জ্ঞানীরা। তাহলে জামাতের উচ্চ শ্রেণীর যে সমস্ত নেতাবর্গ আছে এবং তাদের উপদেষ্টা যারা আছে, তারা মূলত বিভিন্ন জায়গায় বিভিন্ন সুবিধা নেওয়ার জন্যই বা মানুষকে কনভিন্স করে তাদের এই যে ধর্মভিত্তিক অন্ধবিশ্বাস মাথার ভিতরে ঢুকিয়ে দিয়ে তারা একটা ফায়দা লুটার চেষ্টা করছে। অবভিয়াসলি তারা কি, আমাকে আপনি একটা জিনিস বলেন যে তারা যে ধর্মভিত্তিক দল করে, এই ধর্মটার কি কাজ বাংলাদেশে? আচ্ছা আচ্ছা, নামাজ পড়ার কথা বলার জন্য, কোরআন পড়ার জন্য, ইসলামে ইমান আকিদা মেনে চলার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, রাসূলকে পাওয়ার জন্য? এর জন্য জামাত ইসলামী বা অন্য কোনো দলের এই লোকদেরকে এখন করে দুনিয়ায় তাদেরকে বোঝাইতে হবে ইসলাম এত কঠিন কোনো ধর্ম না। আচ্ছা আচ্ছা, আর আল্লাহ দুনিয়াতে মুসলমানকে পাঠাইছে এত কঠিন করি না যে আমাকে পাওয়ার জন্য তোমাকে আবার ডান হাত বাম হাতে আর কাউকে ধরতে হবে। ইটস নট দ্যাট। 12 ফেব্রুয়ারি নির্বাচন একেবারে দ্বার প্রান্তের নির্বাচন। যেহেতু আমরা দেখেছি যে এক আসনের যিনি জাতীয়তাবাদী দল থেকে ধানের শীষে প্রতীক নিয়ে নির্বাচন করছেন, শরীফুজ্জামান শরীফ, ওনাকেও দেখছি আমরা দিন রাত পরিশ্রম করছেন। আপনাদের বিএনপির রাজনৈতিক নেতাকর্মী তারাও পরিশ্রম করছেন। খোদ আপনি নিজেও একটা টিম নিয়ে ব্যাপক পরিশ্রম করে যাচ্ছেন। তো এই আগামী নির্বাচনটাতে চুয়াডাঙ্গা এক আসনের জনগণ ধানের শীষে আসলে কেন এবং কি রকম ভোট পেতে পারেন, এই যে নির্বাচনের মাঠে কাজ করে কি অভিজ্ঞতা অর্জন করলেন? ধন্যবাদ। আসলে আমার যে কথা বলছি, আমি 91 সালের ইলেকশনে একটু ছোট ছিলাম, কিন্তু দেখছি কয়েকটা নির্বাচনের ইলেকশনে অ্যাসেসমেন্ট করলে যেটা দেখা যাচ্ছে যে আলহামদুলিল্লাহ আমাদের চুয়াডাঙ্গা এক আসনে আমরা জামাত ইসলামী থেকে 1 লক্ষের উপরে ভোটে আমরা বিজয়ী হব। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কারণ হচ্ছে যে আমাদের যতগুলো ইউনিয়ন আছে, আমাদের ইউনিয়নে, হ্যাঁ তারা আমাদের প্রায় ভোটের অনেক ইউনিয়নে তারা আমাদের কাছাকাছি, অনেক ইউনিয়নে বেশি কম পাবে অন্যরা আমাদের বিরোধীরা। আচ্ছা, কিন্তু আমাদের তুলনামূলক যে ভোটগুলো বিগত সময়ে আছে এবং আমরা এখনো মাঠ জরিপে আমাদের যে হিসাব অনুযায়ী আমাদের থেকে, আমাদের বর্তমানে যারা আমাদের প্রতিদ্বন্দ্বী আছেন তারা আমাদের থেকে 1 লক্ষর বেশি ভোটে এখানে পরাজিত হবেন, এটা আমি বিশ্বাস করি। চুয়াডাঙ্গা এক আসনে? চুয়াডাঙ্গা এক আসনে। আচ্ছা আচ্ছা,
জনগণকে কি এমন মন্ত্র আপনারা দিলেন যে জনগণ সবাই মিলে ধানের শীষেই ভোট দিবে? এমন কি ক্যারিসমেটিক কিছু দেখালেন? শোনেন, আমাদের দেশের জনগণ সেমন কিছু পাওয়ার জন্য এই ভোট রাজনীতির সাথে সম্পৃক্ত হয় না। আচ্ছা, আমাদের দেশের জনগণরা চায় যে আমরা সন্ধ্যাবেলা বাজারে যাব, 5টা মানুষের সাথে বসবো, তাদের সাথে চা খাবো, আমরা গল্প করব, আমাদের পারিবারিক সমস্যার সমাধান হবে, আমাদের ছেলেপিলের সমস্যার সমাধান হবে, তারা মাঠে যাবে, মাঠের কাজের সমাধান হবে। এই রাজনীতিটার সাথেই বিএনপি কাজ করে। আচ্ছা, কাজেই সাধারণ মানুষের চাহিদাটা খুবই কম, তাদের অন্য কোনো চাহিদা নেই। তারা বাঁচতে চায়, তারা তাদের চিকিৎসা করতে চায় ভালো মতো, তারা তাদের এই কৃষিকাজের উন্নয়ন হোক সেটা তারা চায়, তাদের ছেলেপেলে লেখাপড়া করে মানুষ হতে তারা যেন নিরাপদে ঘুমাতে চায়। আমি আপনাকে এতটুকু কথা বলতে পারি, বিগত সময়েও আমাদের যে কর্মকাণ্ড ছিল, আমরা অনেক ভালো কাজ করছি, আমাদের কিছু ভুল ত্রুটি থাকতে পারে। তবে এখন আমি আপনার মাধ্যমে এই আলমডাঙ্গা 1 আসনের সর্বস্তরের জনগণকে বিশ্বাস করাতে চাই। হ্যাঁ, আপনারা হয়তো কেউ ভাবতে পারেন যে আমি এখন কথা বলছি বা আমার উপরে নিচে কোনো নেতাকর্মীদের দ্বারা আপনারা কোনো যদি ভুল ত্রুটি কখনো অনুমেয় হন, আপনাকে নিশ্চিত বলতে পারি আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি বাংলাদেশের আশীর্বাদ হিসেবে এই দেশে ফিরে এসেছেন। আচ্ছা, এটা বোঝার জন্য আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। এই ভোট ইনশাল্লাহ, আল্লাহ যদি জনগণ যদি আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে, এই বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি সেটারও আমূল পরিবর্তন দেখবেন। আচ্ছা। ইচ্ছা করলেও আর আপনি মারামারি, কাটাকাটি, ধন দৌলত গোছানোর রাস্তা পাবেন না। আচ্ছা, আচ্ছা, সেটার জন্য বিএনপিকে এবার একটা আলাদাভাবে সময় জনগণকে চাচ্ছি আমরা। আচ্ছা। জনগণ এবারে ভোট দেওয়ার পরে বিএনপি কি মানুষের, আমরা তো রাজনীতিটাই করি মানব কল্যাণে, মানব কল্যাণটা কিভাবে হয় সেটা আচ্ছা, জনগণ দেখবে। এবং আল্লাহ যদি আমাদের নেতাকে ইনশাল্লাহ সহি সালামত এবার বাংলাদেশ পরিচালনার সুযোগ দেয়, শরীফ ভাইকে এবং শরীফ ভাইয়ের তাহলে কি নেতৃত্বে, আপনি স্বীকার করছেন যে নির্বাচনের আগে আপনাদের রাজনৈতিক দলের পক্ষ থেকে অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনা বাংলাদেশে তাহলে ঘটেছে? না, অনাকাঙ্ক্ষিত বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে যে বিএনপি একটা খুব বড় দল, আর দীর্ঘ 16-17 বছর বিগত ফ্যাসিস্ট সরকার বাংলাদেশটাকে একটা পলিটিক্যাল শূন্য করে দিয়ে গেছে, আচ্ছা, নেতৃত্ব শূন্য। সেই জায়গায় যখন সে হঠাৎ এই বাংলাদেশ ছেড়ে দৌড় মারছে, তখন পুরো বাংলাদেশটাই অপ্রস্তুত। এতে বিএনপির কোনো ব্যাপার না। আচ্ছা, দেখুন, বিএনপি যদি পথ হারাতো তাহলে এই বাংলাদেশের পরিণতি এখন কোথায় যেত সেটা আপনারা বুঝতে পারছেন। কাজে রাজনৈতিক দল হচ্ছে একটা দেশের হচ্ছে অতন্ত্র প্রহরী। আচ্ছা, বিএনপিকে এত নিষ্পেষণ করার পরেও বিএনপি টিকে ছিল, এবং বিএনপির এই দুঃসময়ে গিয়ে শেখ হাসিনা পলায় যাওয়ার পরে বিএনপির 2-1টা লোক হয়তো ভুল পথে তারা পা দিলেও, কিন্তু বেশিরভাগ যারা আমাদের ঘাপটি মেরে থেকে আচ্ছা। যারা এতদিন রাজনীতি করছে, তারা এই জিনিসটা প্রকাশ্যে অনেক কিছু ঘটায় বিএনপির ভিতর চাপাই দিছে। আর এটা বিএনপি রিকভার করতে এখন বিএনপির জন্য অনেক সময় লেগে গেছে। কারণ একটা বিএনপির লোকের কারণ হয়তো কাজ করছে, সেটা আমাদের দল তাকে ওন করে না, সামান্য একটা কর্মী হতে পারে। আচ্ছা, সে একটা কর্মী যদি তার একটা অপরাধ যদি দলের পুরা দল নিতে যায় তাহলে তো হবে না। আচ্ছা, একটা কর্মী একটা জায়গায়, খালি ময়দানে অনেক জায়গায় অনেক কিছু ঘটে, সেটা কিন্তু বিএনপির কাজ না। বিএনপি নিজে ওন করে এমন কি ক্ষতি জনগণের করছে। বিএনপি তো জীবন দিয়েছে এই দীর্ঘ 17 বছর জনগণের জন্য। নিঃসন্দেহে। আমাদের ছোটখাটো যদি কোনো ভুল ত্রুটি থাকেও আমরা জনগণের কাছে বলবো, আমরা যেমন ভুল করতে পারি, আমরা আপনাদের পাশে থাকতে পারি, আমরা আপনাদের হৃদয়ে থাকতে পারি, আমরা আপনাদের জন্য কাজ করতে চাই। ইনশাল্লাহ আগামী দিনে আমাদেরকে যদি নির্বাচিত করেন, আমরা এই বাংলাদেশটাই কেমন হবে সেটা দেখার জন্য জনগণ কল্পনাও করতে পারবে না এই বাংলাদেশ আসলে কোন দিকে যাবে। তো আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ পর্যায়ে আমরা আজকে আমাদের অতিথিকে একটা প্রশ্ন করতে চাই। আপনার কাছে আমাদের শেষ প্রশ্ন, যেহেতু চুয়াডাঙ্গা 1 আসন এবং 2 আসন এটা একটা বিএনপির ঘাঁটি বলতে গেলেই চলে, এটা আমরা জানি অনেকেই, যেহেতু নির্বাচনের আপনাদের কর্মকাণ্ডের উপরে কনফিডেন্সলি আপনারা বলছেন যে আমরা প্রায়, বিশেষ করে 1 আসনে 1 লক্ষর চেয়েও বেশি ভোটে আপনারা নির্বাচিত হবেন, জনগণ আসলে আপনাদের পাশে থাকুক, এটাও আমরা চাই আপনাদের ভালো চিন্তাধারার সাথে সাথে। নির্বাচনে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতার মসনদে যদি বসে, বিরোধী দল যারা থাকবেন তাদেরকে নিয়ে কি আপনারা একসাথে দেশ গড়ার স্বপ্ন দেখেন? অবশ্যই। আমি আপনাকে বলি, সরকার যিনি পরিচালনা করেন তার থেকে বড় সরকার হচ্ছে বিরোধী দল যারা হয়। আর আমরা তখনই জনগণের কাঙ্ক্ষিত সাফল্য ধরে রাখতে পারবো যদি আমাদের সাথে আমাদের বিরোধী মতটা একসাথে আমরা কাজ করতে পারি। কারণ বিরোধী মতটা খুবই গুরুত্বপূর্ণ। তাদের কাছেও যারা বিরোধী আছেন তাদেরও অনেক সংখ্যক জনগণ নিয়েই তারা কাজ করে। তাদেরও মনের কথা আছে, চাওয়া পাওয়া আছে, তারাও এই দেশটাকে নিয়ে চলতে চায়। কাজেই আমরা আমাদের বিরোধী যেই হোক না কেন,
তাদেরকে নিয়ে আমরা একসাথে এই সুন্দর আলমডাঙ্গা, এই সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমাদের উদাত্ত আহ্বান, ইচ্ছা, এবং আমরা সেটাই করব। আর এই বাংলাদেশে আমরা আমাদের বিরোধীদের, যদি আমরা সরকারে যাই অন্যরা বিরোধী হয়, তাদের প্রতি আমাদেরকে অত্যন্ত, আমরা মনে করি, রাজনৈতিক সহনশীলতা, এবং আমরা এই জনগণকে, এই মানুষকে ভালো রাখার জন্য আমরা মিলেমিশে একসাথে কাজ করব। ধন্যবাদ হাসিবুল হক লিফু। দীর্ঘ সময় ধরে আমাদের এসএফটিভির অনুষ্ঠানে উনি উপস্থিত হয়েছেন। সম্মানিত দর্শক, আমাকে একটু ক্ষমা করবেন যদি আমাকে 10টা সেকেন্ড অবশ্যই আমি এসএফটিভির দর্শক এবং এসএফটিভির কলা কৌশলের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমি চুয়াডাঙ্গা 1 আসনের, আমি যেহেতু জাতীয়তাবাদী দলের রাজনীতি করি, আমি একটু সময় চেয়ে নিয়েছি এসএফটিভির থেকে ব্যক্তিগতভাবে। আমি এই 01 আসনের, চুয়াডাঙ্গা 1 আসনের সকল ভোটারদের কাছে আন্তরিকভাবে, উদাত্তভাবে আহ্বান জানাবো, আপনারা ইনশাআল্লাহ আমাদের জননেতা জনাব শরীফুজ্জামান শরীফ ভাইকে ধানের শীষে একটা ভোট দিয়ে, আপনাদের মূল্যবান ভোট দিয়ে আগামী স্বপ্ন বাস্তবায়ন করার সহযোগিতা করবেন। ইনশাআল্লাহ কথা দিচ্ছি, আপনাদের পাশে আমাদেরকে পাবেন। আমরা যদি আপনাদের সেই কথার ব্যত্যয় ঘটাই, আপনারা আমাদেরকে, যেটা আপনাদের আছে, যা আপনাদের ভালো লাগে সেটা আমাদের জন্য করবেন। আমরা একটা ধানের শীষে শরীফ ভাইয়ের জন্য আপনাদের ভোট চাই। সরকারে গেলে না গেলেও ইনশাআল্লাহ আমরা আপনাদের পাশেই থাকবো। সম্মানিত দর্শক মণ্ডলী, আর কোনো হানাহানি নাই, কোনো রক্তক্ষয়ী সংঘর্ষ নাই। রাজনীতির ময়দান হবে আসলে বন্ধুত্বসুলভ এবং সহনশীল আচরণ এবং সহ অবস্থান। আগামীর বাংলাদেশ সুন্দর বিনির্মাণ হোক, এবং আগামী 12 তারিখে সবাই সুষ্ঠু এবং সুন্দরভাবে যাতে নির্বাচন কেন্দ্রে যে ভোট দিতে পারে, এ প্রত্যাশাই। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।